হ্যালো বন্ধুরা, এবার আমাদের গন্তব্য পেলিং। পেলিং থেকে আমরা চলে যাব নামচি এবং রাবাংলা। মাত্র 3 রাত্রি 4 দিনের ট্যুর। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। শিয়ালদা স্টেশন থেকে আমরা ধরব তিস্তা তোর্সা এক্সপ্রেস, যেটি 3টের সময় ছাড়বে, রাত্রির 1:30টার সময় পৌঁছবে এনজেপি। অর্থাৎ সারাদিনের সফর। যেহেতু এখন বর্ষার সময়, অতএব বর্ষার সময় আকাশ বেশ কালো করে রয়েছে, চারিদিকে মেঘের আনাগোনা। আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে বাঁদিকে মেট্রো স্টেশন চালু হবে আর 5-6 দিনের মধ্যে। যাই হোক, এটা কলকাতাবাসীর একটা গর্বের বিষয় যে এক স্টেশন থেকে, শিয়ালদা থেকে হাওড়া একেবারে সরাসরি পৌঁছে যাবেন। রাস্তার দুধারে সবুজ গাছপালা, ভারী সুন্দর এই দৃশ্যাবলী, মনকে ছুঁয়ে যায়। আর বর্ষার পরে প্রকৃতি যেন সুন্দরভাবে তার রূপকে মেলে ধরেছে। মাঠে খুব সুন্দর ধান চাষ এবং অন্যান্য চাষাবাদ হয়েছে। আমরা এবারে টিকিট পাইনি, সেই জন্য স্লিপার ক্লাসে যাচ্ছি। যদিও ট্রেন খালি যাচ্ছে। এখন আমরা এনজেপি থেকে সরাসরি চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে, কারণ এই সময় কিছুটা ভূমিধস হওয়ার ফলে পেলিং যেতে গিয়ে আমাদের দার্জিলিং হয়ে যেতে হবে। এই দার্জিলিং থেকে আমরা পৌঁছে যাব জোরথাং, আর জোরথাং থেকে আমরা চলে যাব গেজিং। গেজিং থেকে আমরা পৌঁছে যাব পেলিং। এখন যেহেতু রাস্তা ভীষণ খারাপ এবং বর্ষার দিন হওয়াতে বেশ কিছু জায়গায় ভূমি ল্যান্ডস্লাইড বা ভূমিধস হয়েছে। আমরা এখন জোরথাংয়ে পৌঁছে গেছি। জোরথাংয়ের মার্কেটিং এরিয়া, এটা একটি পশ্চিম সিকিমের বাজার অঞ্চল। আর এই বাঁদিকে দেখা যাচ্ছে জোরথাং জিপ স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গার আপনি জিপ পাবেন, দার্জিলিং, গ্যাংটক, পেলিং, রাবাংলা, নামচি, বিভিন্ন জায়গার এখান থেকে আপনি টিকিট নিয়ে জিপে করে বিভিন্ন জায়গায় পৌঁছতে পারেন। আপার পেলিং এবং মিডল পেলিংয়ের মুখেই হচ্ছে জিপ স্ট্যান্ড। এই রাস্তা ধরেই আমরা চলে যাব আমাদের হোটেল। আর এই ডান দিকের রাস্তাটি চলে গেছে, সিগন্যালের পিছন দিকের যে রাস্তাটি, ওটা চলে গেছে লোয়ার পেলিং। আমরা এখন দাঁড়িয়ে আছি মিডল পেলিংয়ে। আর এই ডান দিকের রাস্তাটা থেকে আমরা এনজেপি বা দার্জিলিং থেকে এসছি। এই যে পেলিং লেখার ডান দিকের রাস্তা দিয়ে আমাদের হোটেল, আপার পেলিং হেলিপ্যাড গ্রাউন্ড। এই হেলিপ্যাড গ্রাউন্ডে জৈন গ্রুপের সিনেলচু হোটেলে আমরা থাকব। আমরা এখন এই হেলিপ্যাড গ্রাউন্ডের
চারিদিকে অবস্থান করছি, প্রাকৃতিক দৃশ্য আপনাদের বোঝাবার চেষ্টা করছি। আমাদের হোটেলটির নাম হচ্ছে জৈন গ্রুপের সোনামচেন। সোনামচেন হোটেলের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা এক অপরূপ দৃশ্য, এবং সামনের যে এদিকে তাকা বেরছে তাজু এদিকে তাকা, ঋত্বিকা এদিকে তাকা। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এই স্কাইওয়াকের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। রাস্তাটা যদিও একটু অমসৃণ এবং চড়াই উৎরাই প্রচুর রয়েছে, পায়ে হেঁটে যেতে পারবেন না, আপনাকে অবশ্যই গাড়ি নিয়ে যেতে হবে। আর এই স্কাইওয়াকের দুপাশে খুব সুন্দর জঙ্গল, একদিকে ভ্যালি আর একদিকে জঙ্গল, বড় বড় সরলবর্গীয় বৃক্ষ, খুব সুন্দর জায়গা। ভারতের প্রথম স্কাইওয়াক এটি 7410 মিটার উচ্চতায় অবস্থিত। ভাল লাগছে চশমাটা পরে। বেড়াতে এলে এই একটা জীবনটা একটু এই র্যাম্প দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে। এই র্যাম্প চায়নাতে এরকম করেছে, সে আগে দেখলে মাথা ঘুরবে কত দিয়ে। হ্যাঁ, এই যে ঝুমকা ফুল দেখো, ঝুমকো ফুল এই তো ঝুমকার মতো, কানে ঝুমকার মতো, এই তো ঝুলছে। এটা একরকম জবা তুলে নিচ্ছে সবাই একসাথে নিতে হবে। হ্যাঁ, আমরা উঠি। হ্যাঁ ওটা গ্লাস ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি পেলিংয়ের স্কাইওয়াক। এই স্কাইওয়াকে নিচে একেবারে পুরো মেঘে ঢেকে গেছে। লর্ড বুদ্ধ, হ্যাঁ ঠাকুরের মূর্তি আর আমি কিছু দেখতে পাচ্ছি না।
লম্বা করে আরে আটকে গেছে, দিদিকে নিয়ে আসো। যাচ্ছি ওটা টিপলেই হয়ে যাবে। আমার দিকে তাকা, হাত নর্মাল, আর একটা রাস্তা। তুই কেন ভয় দেখাচ্ছিস ওকে ফালতু? হ্যাঁ আস্তে আস্তে আয় তো, সবই তুই আস্তে আস্তে আয় তো। এই চলে আস্তে আস্তে স্লো ঘোরা, স্লো। এই কাঁচ এতই শক্তিশালী যে 10খানা বুলেট এক জায়গায় একসঙ্গে মারলে এই কাঁচ ভাঙবে না বা ফাটবে না। পেলিং পশ্চিম সিকিমের মনোমুগ্ধকর একটি শহর। পেলিং থেকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অত্যাশ্চর্য দৃশ্য দেখা যায়। পেলিংয়ের উচ্চতা 2150 মিটার। প্রকৃতিপ্রেমিকদের কাছে এটি একটি স্বর্গরাজ্য। পেলিংয়ের এই স্কাইওয়াকটি আধুনিক নির্মাণ এবং সরাসরি কোনো পুরনো ইতিহাস নেই, কিন্তু এটি দ্রুত পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় লাভ করছে। এখান থেকে হিমালয়ের রেঞ্জটাকে দারুণ সুন্দরভাবে উপভোগ করা যায়। দর্শনার্থীরা মেঘের উপর দিয়ে হাঁটার অনুভূতি পান, যেখানে তারা নিচের উপত্যকার সৌন্দর্য ও পূর্ব হিমালয়ের দর্শনীয় দৃশ্য দেখতে পারেন। এটি উচ্চ শক্তিসম্পন্ন কাঁচ এবং ইস্পাত দিয়ে তৈরি একটি কাচের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়। বুদ্ধের এই মূর্তিটাকে বোধিসত্ত্ব হিসেবে পরিচিত, যা কাচের প্ল্যাটফর্ম চেন রেজিগ মূর্তি কমপ্লেক্সের অংশ। এটি আকাশে ঝুলে থাকায় অনুভূতি দেয়, যা দর্শনার্থীদের কাছে খুব লোভনীয়। এটাকে চেন রেজিগ স্ট্যাচু বলা হয়। আর কি করে যায়? রকডেন্স উইং হ্যাঁ যেতে হবে। ধ্বংসাবশেষ আমরা দেখতে যাওয়ার সময় দেখতে পেলাম একটি বার্ডস পার্ক রয়েছে। এই বার্ডস পার্কের মধ্যে নানান রকমের পাখি এই তো। রয়েছে। আমরা এই রকডেন্স রুইন্সে পৌঁছে গেলাম। এটি ছিল ইয়োকসামের পরবর্তী দ্বিতীয় রাজধানী এবং 1814 সালে সিকিমের কাঞ্চনজঙ্ঘাটা রাজা এই দেখতে পাবে। স্থান থেকে রাজত্ব করতেন। আজ এই রকডেন্স ধ্বংসাবশেষ লুকিয়ে রয়েছে পাহাড়ের কোলে। এখান থেকে অপরূপ সুন্দর লাগে কাঞ্চনজঙ্ঘা। নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রকডেন্স ধ্বংসাবশেষ।
ভারী চমৎকার দৃশ্য। এবার আমরা পৌঁছে গেলাম প্রেমায়াংটেন্স মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা খুব সুন্দর এবং চারিদিকে এক বর্ণময় চিত্র দেখতে পাচ্ছি। এখন চলুন আমরা ভিতরে প্রবেশ করে দেখি। ইয়ামথাং ফার্ম হাউস প্রকৃতি ও ইতিহাসের এক অনন্য প্রতীক, যেখানে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। আমাদের কাছে বিদেশি পাখি খামার এবং বিশাল রঙিন তিতির পাখি পরিবার, অসাধারণ কালো রাজহাঁস, ছোট ছোট কোয়েল পাখি, আরই চমৎকার এই ফার্ম হাউসটি। এখন আমরা চলেছি লোয়ার পেলিং দিয়ে। এই লোয়ার পেলিং দিয়ে যাবার পথে পড়বে রিম্বি ওয়াটারফলস। আমাদের গাড়ির চালক অজয় সুব্বা, সে সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছে। তার ফোন নম্বরটি উপরে দিয়ে রাখলাম, যদি আপনারা প্রয়োজন মনে করে যোগাযোগ করে নিতে পারেন। এবার আমরা চলেছি রিম্বি ওয়াটারফলসের দিকে। রিম্বি ওয়াটারফলস হচ্ছে আমাদের গাড়ি ছুটে চলেছে রিম্বি ওয়াটারফলস দেখার জন্য। রাস্তার দুপাশে অসাধারণ সুন্দর দৃশ্যাবলী, সবুজের ফাঁক দিয়ে নীল আকাশ, একধারে সবুজ জঙ্গল আর একদিকে সবুজ পাহাড় ঘেরা এক ভ্যালি। এ দৃশ্য সত্যি আপনার চোখকে ধাঁধিয়ে তুলবে। আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা অবশেষে রিম্বি ওয়াটারফলসের কাছাকাছি চলে এলাম। এটি পেলিং থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা রাস্তার সামনে যে সাদা রঙের দৃশ্যটা দেখছি, এটাই হচ্ছে রিম্বি ওয়াটারফলস। চলুন আমরা একবার নেমে ভালোভাবে এটাকে উপভোগ করি। একশো ফুট উঁচু থেকে এই জলরাশি নিচের দিকে পড়ছে। অরেঞ্জ গার্ডেনটি যাবার আগে শেষবারের মতো রিম্বি নদীর পাড়ে এবং চিত্র অরেঞ্জ গার্ডেনের ভিতরে ঢুকে পড়েছি। রিম্বি ওয়াটারফলস দর্শনের পর এবার আমরা চললাম অরেঞ্জ গার্ডেন। রিম্বি নদীর পাড়ে অবস্থিত এই অরেঞ্জ গার্ডেনটি খুব সুন্দর সাজানো গোছানো একটা উপত্যকার মধ্যে। যদিও এই গার্ডেনের মধ্যে অরেঞ্জ গাছ প্রচুর রয়েছে, কিন্তু এখন অরেঞ্জের সময় নয়, তাই অরেঞ্জ আপনাদের দেখাতে পারলাম না। এখানে একটি থাকার জন্য হোমস্টে রয়েছে, আপনারা চাইলেই থাকতে পারেন। একটি পরিবার তার ছেলেপুলেদের নিয়ে চাষাবাদ করছে। কচু গাছগুলোকে রাস্তার ধারে সুন্দর সাবাই ঘাস দিয়ে আর ওদিকে লাল পাতা বাহারের খুব প্রাচীর করা রয়েছে। দূরে দেখা যাচ্ছে একটা লাল পাতা বাহারের গাছ, ভারী চমৎকার এই গাছটি। এটি অবশ্য ঠান্ডা অঞ্চলেই ভালো হয়। এই
র- এই কমলা গার্ডেনে ঢুকতে গেলে আপনাকে প্রতিজনার 30 টাকা করে টিকিট গুনতে হবে। অরেঞ্জ গার্ডেনের ভিতরের প্রবেশ মূল্য প্রতিজনের 30 টাকা করে। এছাড়া নিচে নদীতে আপনি মাছ ধরতে পারেন অথবা স্নানও করতে পারেন। আর যেতে হবে যেও না, কষ্ট হবে, ওই উপরটা উঠতে হবে। খেচিপেরি লেকে এটি একটি পবিত্র লেক, এটাকে বলা হয় উইসিং লেকও। পুষে রেখেছে না, এটা পুষে রেখেছে না, এটা হচ্ছে মনস্কামনা লেক। রুই মাছ, রুই মাগুর, ওই তো রুই মাছ, ওই তো রুই মাছ, এই তো ওই যে মাথা তুলেছে না, এই তো বৌদির কাছে ঢুকেছে। না না, যে খাবে সে মারা যাবে। পেলিং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই পবিত্র লেকটি বৌদ্ধ এবং হিন্দুদের চিপেরি লেকে উভয় ধর্মাবলম্বীদের কাছে শ্রদ্ধার পাত্র। এই হ্রদটি তার ইচ্ছা পূরণের ক্ষমতার জন্য পরিচিত এবং চারপাশে ঘন বন রয়েছে। মজার বিষয় হলো চারপাশে গাছ থাকা সত্ত্বেও হ্রদের পৃষ্ঠ প্রায় সবসময়ই ঝরে পড়া পাতা থেকে মুক্ত। বিশ্বাস করে যে যখনই কোনো পাতা পড়ে পাখিতে এসে সঙ্গে সঙ্গে সেটি তুলে নিয়ে যায়। বর্ষার সময় কাঞ্চনজঙ্ঘা ফলস এক অপরূপ স্বমহিমায় রূপ ধারণ করে। সত্যি এটি আপনাকে মন ভরাবেই, আর এখান থেকে মনে হবে সমস্ত জল যেন এখান থেকে পড়ছে। এই ফলসটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। এই ফলসের উচ্চতা সিকিমের মধ্যে উচ্চতা থেকে এই জলরাশি নেমে আসে। ইয়াকসাম থেকে 10 কিলোমিটার এবং পেলিং থেকে 24 কিলোমিটার দূরে এই কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত একটি নয়, দুটি একসঙ্গে বিরাজ করছে। সিকিমের সুন্দর পাহাড়ি শহর পেলিংয়ে এটি একটি অত্যাশ্চর্য জলপ্রপাত। ভারতের পশ্চিম সিকিমের একটি মনোমুগ্ধকর জায়গা এই কাঞ্চনজঙ্ঘা ফলস। চূড়া দৈত্য
এবং দানব মিলে যেন দিন রাত্রি তর্জন গর্জন করে চলেছে। সে এক অবিশ্বাস্য যুদ্ধ চলেছে দিন রাত্রি। প্রকৃতি প্রেমিকদের এবং অ্যাডভেঞ্চারাস প্রিয় মানুষদের জন্য এটি একটি স্বর্গরাজ্য। ঝর্ণাধারা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে এই ঝর্ণা সত্যি মনোমুগ্ধকর। এই ঝর্ণা দেখার সময় যতটা ভালো লাগবে ততটাই ভয় লাগবে, কারণ একটু পা পিছলে গেলেই গভীর খাদে পৌঁছে যেতে হবে। সেই জন্য খুব সতর্কতা অবলম্বন করে এই ঝর্ণা দেখতে যাওয়া উচিত। সেই কারণে ঝর্ণার যে রাস্তা তার পাশ দিয়ে বাঁশ খুঁটি দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই ঝর্ণা দর্শনের জন্য আপনাকে 20 টাকা করে প্রতি জনাকে টিকিট কাটতে হবে। এই 20 টাকার বিনিময়ে অসাধারণ সুন্দর এই ঝর্ণা আপনি অসীম তৃপ্তি লাভ করতে পারবেন এবং মন চাইবে না যে আপনাকে ফিরে যেতে। সারাক্ষণ যেন এই ঝর্ণার দিকে মুখ তাকিয়ে বসে থাকতে ইচ্ছা করবে। এই ঝর্ণা দর্শনের পর আমরা ফিরে যাব আবার পেলিং শহরে গিয়ে একটু ঘোরাঘুরির পরে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। রাস্তাটি চলেছে লোয়ার পেলিংয়ের দিকে। এই লোয়ার পেলিংয়ের দিকে যাবার পথে কয়েকটি বাঙালি হোটেল পড়বে, যেখানে আপনি বাঙালি খাবার দাবার সমস্ত কিছু পাবেন খুব স্বল্প মূল্যে এবং খাবার খুবই সুস্বাদু, আপনার পছন্দ হবেই। ডান দিকে সমস্ত হোটেল, সকালে ব্রেকফাস্ট পাবেন এবং লাঞ্চ ডিনার এখানে করতে পারেন। খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দামও মোটামুটি আয়ত্তের মধ্যে। একটু আপনাকে হেঁটে আসতে হবে এই ট্রাফিক পয়েন্ট থেকে 100 মিটারের মধ্যে অবস্থিত। আমরা এখন হোটেলে ফিরে আসছি। হোটেল থেকে সুন্দর হোটেলটি, রাতের দৃশ্য হোটেলের ব্যালকনি থেকে চারিদিকে তারার মতো ঝিকমিক করছে দূরের বাড়িগুলো। সত্যি এক নৈসর্গিক দৃশ্য, তারার মতো মিট করছে। আজ দ্বিতীয় দিন। পরের দিন ভোরবেলায় উঠে কাঞ্চনজঙ্ঘার এই কী রূপ, চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। এ এক মনোমুগ্ধকর দৃশ্য। বিশ্বের 3য় উচ্চতম শৃঙ্গ এই কাঞ্চনজঙ্ঘা। যদিও এটি নেপালে অবস্থিত,
এখান থেকে নেপালের দূরত্ব মাত্র 30 থেকে 40 কিলোমিটার হবে। তুষারাবৃত শৃঙ্গ এবং সবুজ উপত্যকা দেখে আপনার মনকে ভালো করবেই। আমরা এবার চলেছি নামচির দিকে। নামচি পেলিং থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। নামচি শহরটাও বেশ সুন্দর। এখানে 4 ধাম মন্দির আমরা দেখব। নামচির চারধাম মন্দিরে প্রথম আমরা দেবাদিদেব মহাদেবের মূর্তি দেখছি, দর্শন করছি। ওইটা বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম। এটা তিরুপতি আর সেটা হচ্ছে বৈদ্যনাথ। বৈদ্যনাথ বৈদ্যনাথ তিরুপতি আর এটা নাগার্জুন। নামচি 4 ধাম মন্দির। এই নাগেশ্বর মন্দিরে যেমন শিব ঠাকুর ছিল ভালো দিল ফটো তুলে না মন্দিরে, সুন্দর জায়গা। একেবারে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দিনে জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিন। এই তো ওই জন্য বৈদ্যনাথ ধাম প্রথম দেখো। আগে শিব ঠাকুরের কাছে চলো, তারপরে বদ্রীনাথ ধাম। পুরী ধাম। ওদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। রামেশ্বরম ধাম। রামেশ্বরম। ধাম। আমার রামচন্দ্র মন্দিরে এই মন্দিরে যায়নি। দ্বারকা মাইটেট। দ্বারকা মাইপো মন্দির। দ্বারকা মাইকা টেম্পল। সোমনাথ জ্যোতির্লিঙ্গ। সোমনাথ জ্যোতির্লিঙ্গ। দেবাদিদেব মহাদেব।
ত্রম্বকেশ্বর, ত্রম্বকেশ্বর মন্দির, ত্রম্বকেশ্বর মন্দিরে বাবা ত্রম্বকেশ্বর। বিশ্বশ্রেণী জ্যোতির্লিঙ্গ, বিশ্বশ্রেণী জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাটে অবস্থিত। নাগেশ্বর রামেশ্বরম সেতু বন্ধ, রামেশ্বরম সেতু বন্ধ। टेम्पल, एक मिनट सर महाराज, एक मिनट भीमा शंकर, भीमा शंकर। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দেওঘরে জ্যোতির্লিঙ্গ। ओंकारेश्वर ज्योतिर्लिंग, ओंकारेश्वर ज्योतिर्लिंग ओंकारेश्वर ज्योतिर्लिंग। एक मिनट महाराज। महाकाल छत्तीसगढ़ में मैं 12 से 8 देख लिया। महाकालेश्वर ज्योतिर्लिंग, सिद्धेश्वर धाम, सिद्धेश्वर धाम देवादिदेवेर বিরাট একখানি মূর্তি। মন্দিরখানা অপরূপ সুন্দর। এই মন্দির আপনাকে মুগ্ধ করবেই। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং 4 ধাম আপনি একটি জায়গা থেকেই দেখতে পাবেন। নামচির এই शिव मंदिर। ঘুষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঘুষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, জ্যোতির্লিঙ্গ, ঘুষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। কেদারেশ্বর, কেদারনাথ, কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। কোথায় গেল ওরা? সুকান্ত দা? হ্যাঁ, সিদ্ধেশ্বর, কেদারনাথ, বিভিন্ন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। ওই দেখা যাচ্ছে সোমনাথ, ওই দেখা যাচ্ছে তিরুপতি, এই দেখা যাচ্ছে কেদারনাথ। 4 ধাম মন্দির দর্শনের পর আমরা চললাম এবার নামচি শহরের মধ্যে দিয়ে। শহরের দুপাশে ছোট বড় মাঝারি সমস্ত রকমের হোটেল আছে, থাকার জন্য কোনো অসুবিধা হবে না। এর গুণমানও মোটামুটি ভালো।
এরপর আমরা চলে যাব নতুন একটি মনাস্ট্রির দিকে। নামচি বাজারের পার হচ্ছি। মনাস্ট্রিটা পাহাড়ের উঁচুতে অবস্থিত, যেখান থেকে আপনি এই চারধাম মন্দিরটাকে অস্পষ্টভাবে হলেও দেখতে পাবেন। চলতে চলতে রাস্তার দুধারে অসাধারণ সুন্দর মেঘ আর সবুজের এক সুন্দর মেলবন্ধ। তার মাঝখান থেকে অলি গলি চড়াই উতরাই রাস্তা পার হয়ে আমরা চলেছি সমদ্রুপ মনাস্ট্রি। সমদ্রুপ্তের ইতিহাস বলতে এটি ইচ্ছা পূরণকারী পাহাড়। নামচি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে 2134 মিটার উচ্চতায় অবস্থিত। এই মহাকাব্যিক পাহাড়টি সিকিমের পৃষ্ঠপোষক সন্ত গুরু পদ্মসম্ভবের একটি বিশাল মূর্তি দ্বারা অলঙ্কৃত, যিনি 1200 বছরেরও বেশি সময় ধরে তার আশীর্বাদ বর্ষণ করে আসছে। পুনর্জন্মপ্রাপ্ত শিক্ষক তাদেরকে রিম্পোচে উপাধি দেওয়া হয়। যেমন অনন্য শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যেমন মঠের মহাপতি অর্থাৎ মঠপতি এবং দীর্ঘমেয়াদী পশ্চাৎপসরণকারী পথপ্রদর্শক শিক্ষকদেরও দেওয়া হয়। লামা নামক ব্যক্তিদের মতো রিনপোচে একজন সন্ন্যাসী বা সাধারণ ব্যক্তি হতে পারেন। ওই দূরে দেখা যাচ্ছে নামচি সিদ্ধেশ্বর চারধাম মন্দিরে ভগবান মহাদেবের বিশাল মূর্তিটি। টেমিটি গার্ডেন, টেমিটি গার্ডেন। টেমিটি গার্ডেন সিকিমের একমাত্র চায়ের বাগান। না না, চা খাবে? এখানে চা খা, এখানে একটা প্রেস্টিজিয়াস চা। $40 করে দিবি না? চাই মিলতা হ্যাঁ। টি গার্ডেনে বসে আমরা সবাই মিলে চা পান করছি। এত লোকের ভিড় কি এমনি হয় না, তাই না? এত লোকের ভিড়, এত লোক দিয়ে টি গার্ডেনে বসে আমরা সবাই মিলে চা পান করছি। টেমি টি গার্ডেনে আমরা সবাই মিলে চা পান করছি। সবাই মিলে
বসে চা পান করছি। টেমি টি গার্ডেনের টি শপ, রেস্টুরেন্ট কাম টি শপ। নামচি থেকে আমরা এখন রাবাংলায় যাচ্ছি। নামচি থেকে রাবাংলায় যাচ্ছি। বুদ্ধ পার্ক। আমরা এই হোটেল বুদ্ধ পার্ক হোটেলে ছিলাম। বুদ্ধ পার্ক রেসিডেন্সি। বুদ্ধ পার্ক at রাবাংলা। আমরা এই অ্যাশ কালারের বাড়িটায় হোটেল বুদ্ধ পার্ক, এই হোটেলটায় ছিলাম। হোটেলের খাবার দাবার বেশ ভালো এবং উন্নত মানের। ভাত, ডাল, সবজি, পাঁপড়, স্যালাড, আলু ভাজা ইত্যাদি মোটামুটি খাবার দাবার খুব সুস্বাদু এবং পছন্দসই খাবার। আমরা খাবার পর এবার চলে যাব আমাদের হোটেলের রুমটি দেখাতে। বেশ সুন্দর 3 বেডের রুম। ঘরের থেকে একেবারে বুদ্ধ মূর্তিকে আপনি দর্শন করতে পারবেন। ঘরটি বেশ ভালো এবং বড়সড়। টিকিট মূল্য জিজ্ঞাসা করতে হতে পারে জানলা কত থেকে করে, আপনি জিজ্ঞাসা করে বুদ্ধ দর্শন তথা করতে পারবেন। গত আপনাকে নিচে চল। নামতে হবে না, সরাসরি আপনার দিন রাত্রি বুদ্ধ পার্ক। সকালে। আমরা এখন চলেছি বুদ্ধ পার্কের শায়িত বুদ্ধ উদ্দেশ্যে। এখানে আমরা প্রতিজনার 100 টাকা টিকিটের বিনিময়ে প্রবেশ করব। অর্থাৎ লাইং বুদ্ধ। এই বুদ্ধ পার্কটি রাবাংলার মূল আকর্ষণ। সত্যি ভারী চমৎকার এই পার্কটি। রাতের বেলা এর চারিদিকে আলোর ঝর্ণাধারা বইতে থাকে এবং বুদ্ধের সারা শরীরে সুন্দর আলোক প্রতিফলিত হয় এবং পিছনের দিকে আকাশ ভালো থাকলে সুন্দর বুদ্ধ পার্ক রেসিডেন্সি হোটেল। এখানে থাকলে একটি সুবিধে যে আপনার কখনো টিকিট কাটতে হবে না, এই হোটেল থেকেই সরাসরি ভিতরে। এই পার্কের ভিতরে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এখানে দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার মুখে। সন্ধেবেলায় দোকানপাট বন্ধ হয়ে যায়, আর এখন পর্যটক কম বলে চারিদিকে খুব নিস্তব্ধ।
বুদ্ধং শরণং গচ্ছামি, দিয়েছি এখন কত মজা আরাম লাগবে। লাগে না, ঠান্ডা বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। রাবাংলা বুদ্ধ উদ্যান, যা তথাগত তসাল নামেও পরিচিত, ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিমে রাবাংলায় এটি 2006 সালে থেকে 2013 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল এবং এর প্রধান আকর্ষণ হিসাবে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে 130 ফুট উঁচু বুদ্ধের মূর্তি রয়েছে। 60 টন তামা দিয়ে তৈরি এই মূর্তিটি তৈরি করেছিলেন। নরসিংহ পর্বতটি মূর্তির পটভূমি তৈরি করে। স্থানটি রাবাংলা মঠের বৃহত্তম ধর্মীয় কমপ্লেক্স, যা নিজেই একটি শতাব্দী প্রাচীন তীর্থস্থান। মূর্তিটি 25শে মার্চ 2013 তারিখে 14তম কর্মপা দলাই লামা কর্তৃক উদ্ঘাটিত হয়। রাতের বুদ্ধ মূর্তি। এবার আমাদের ঘরে ফেরার পালা। যেহেতু রাস্তায় ভূমিধস হওয়ার জন্য আমাদের নামচি থেকে রাবাংলা থেকে ফিরতে হয়েছিল কালিম্পং হয়ে, যে জায়গায় 5 ঘন্টার জার্নি, সে জায়গাটায় আমাদের প্রায় 10 ঘন্টা সময় লেগেছিল কালিম্পং ঘুরে আসতে। আজ এখানেই শেষ করছি। নমস্কার। বাকি এই কুর্মা অবতার বা বন্ধ রেখে দিয়েছে, কিছু একটা হবে।